এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে অধ্যাপক ঝন্টু বড়াইক। ঝন্টু বাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলায়। আমরা যে খবরের দিকে নজর রাখছি, রীতিমতো আমরা দেখেছি যে আজ নবান্ন অভিযানে নির্যাতিতার মা বাবার উপরে মারা হয়েছে এবং ধুন্ধুমার পরিস্থিতি হয়েছে পুলিশের সাথে নির্যাতিতার মা বাবার। কি বলবেন এই ঘটনার ব্যাপারে? দেখুন, তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, কিন্তু এই শাসক, স্বৈরাচারী শাসক যারা নির্বাচিত গণতন্ত্রকে স্বৈরতন্ত্রে পরিণত করেছে, তারা ভুলে যায় হেয়ার ইজ কন্টাজিনিয়াস, ফরচুনেটলি সো ইজ কারেজ। অর্থাৎ এই যে ভয় যেটা সংক্রমিত হয়, সাহসও কিন্তু সংক্রমিত হয়। শাসক ভয়কে সংক্রমিত করতে চাইছে মানুষের মধ্যে। শাসক ভুলে যায় যে ভয়ের বৈপরীত্যে সাহসও কিন্তু সংক্রমিত হয়। মানুষ কিন্তু রুখে দাঁড়িয়েছে। আজকে যে একটা অরাজনৈতিক আন্দোলন, যেখানে নির্যাতিতা, ধর্ষিতা, খুন হয়ে যাওয়া ডাক্তার মেয়েটির মা, অসহায় বাবা মা আন্দোলনের মুখ হয়েছে হাইকোর্টের নির্দেশে, মাননীয় হাইকোর্টের নির্দেশে। তারা গণতান্ত্রিক স্পেয়ারে আন্দোলন করেছে। কোথাও কোনো ভাঙচুর হয়েছে বা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মতন বিরোধী নেত্রী থাকাকালীন বিধানসভা ভাঙচুর করেছিল, তেমন কিছু ভাঙচুর আপনাদের কোনো ফুটেজে উঠেছে কিনা আমি জানি না। কিন্তু আজকে বিনা প্ররোচনায় রাজ্যের পুলিশ প্রশাসন যে কায়দায় বর্বরচিত আক্রমণ এবং কলকাতাকে দুর্গে পরিণত করে ফেলেছে, তাতে বোঝা যায় শাসকের মধ্যে ভয়ের সঞ্চার হয়েছে। শাসক পারছে না। শাসক বুঝতে পেরেছে যে এই তার দিন শেষ। রাষ্ট্র কাঠামো, শাসনতন্ত্র যে হেজিমনি এবং পুরুষতান্ত্রিক মানসিকতা তৈরি করে আজকে বর্বরচিত আক্রমণ করলো এবং একের পর এক নারী নির্যাতনের সাক্ষী বহন করে চলেছে যে রাজ্য, তার বিরুদ্ধে মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলনে তারা যে কায়দায় বা পুলিশকে লেলিয়ে দিচ্ছে, তাতে কিন্তু আমি আপনাকে বলছি এই রাষ্ট্র, এই শাসকের কিন্তু প্রশাসন ব্যবস্থা যে ভয় পাচ্ছে, তারা যে বুঝতে পারছে তাদের পতনের আগাম পদধ্বনি, সেটাই এখানে প্রমাণিত হলো। একদম পরিষ্কার ভাবে এটা প্রমাণিত হলো। নাহলে বুঝুন, আজকে একটা সরকার 1 বছর পূর্তি উপলক্ষে তাদের যে প্রতিশ্রুতিগুলো ছিল হাসপাতালকে কেন্দ্র করে প্রশাসনিক স্তরে, বিভিন্ন হাসপাতালগুলো সার্ভিলেন্সে যে আনবে, বিভিন্ন হাসপাতালগুলোতে সিসিটিভি ফুটেজ থাকবে। আপনি শুনলে অবাক হবেন, যেখানে দিল্লিতে প্রতি বর্গ কিলোমিটারে 576টা সিসি ক্যামেরা, সেখানে 1 বছর আগের চিত্র একই রকম রেখে এ রাজ্যেও প্রতি বর্গ কিলোমিটারে 30টা সিসি ক্যামেরার বেশি দিতে পারেনি সরকার, বিশেষত কলকাতায়। অর্থাৎ যে শহরকে আমরা সিটি অফ জয় বলি, এই সরকারের হাতে সেটা সিটি অফ ভয়ে পরিণত হয়েছে। আজকে তার প্রতিবাদ করতে গিয়ে নির্যাতিতার মা বাবা, আমি আপনাকে বলছি যে দিল্লিতে তো নির্ভয়া কাণ্ড হয়েছিল, দেখেছেন? দিনের পর দিন দিল্লি অবরুদ্ধ করে রেখেছিল নির্ভয়ার বাবা মার নেতৃত্বে বিশাল গণ আন্দোলন। কোথাও দেখেছেন নির্ভয়ার বাবা মাকে পুলিশ পেশাগ্র স্পষ্ট করেছে? কোথাও একটা আঁচড় দিয়েছে? যে রাজ্যে কামদুনির মতন গণধর্ষণে সরকার লোয়ার বেঞ্চের ফাঁসির আসামিকে ধর্ষণের দায়ে সাক্ষ্য প্রমাণ না জোগাড় করার জন্য ডিভিশন বেঞ্চে মুক্ত করে ফাঁসির আসামি মুক্ত হয়েছে, একদম নিরপরাধ প্রমাণিত হয়ে গেছে শাসক দলের নেতাদের পুলিশের মদতে। 92 পাতার রায়ে কামদুনি হত্যায় পরে দেখা গেছে পুলিশ কিভাবে বাঁচিয়েছে ধর্ষণকারীদের। এই জায়গায় দাঁড়িয়ে পুলিশের বিরুদ্ধে অনাস্থা, যে পুলিশ আজকে এই গণধর্ষণের অপরাধীদের অ্যারেস্ট করার কথা ছিল, তা না করে একের পর এক আন্দোলনকারীদের মারছে। আপনার মনে আছে যে এই যে গণধর্ষণের পরে মৃত্যুর হত্যা, সেটাকে আত্মহত্যার সাজানোর থেকে শুরু করে আমরা দেখেছিলাম শাসক দল ঘনিষ্ঠ ডক্টর সুশান্ত রায়, অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, তাপস চক্রবর্তী, দেবাশিস সোম, প্রসন্ন চট্টোপাধ্যায় থেকে শুরু করে উত্তরবঙ্গের লবি ডক্টর শ্যামাপ্রসাদ দাস, শ্যামাপদ দাস, ঠিক আছে, এই যে
সন্দীপ ঘোষ, রঞ্জিত মণ্ডল, অভিক দে, তাদের কি করে শাসক দলের এই ডাক্তার নেতারা কি কায়দায় এই কনস্পিরেসিতে যুক্ত ছিল, পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে আজ অব্দি। বরং আন্দোলনের মুখ আকবর আলী, আফতাক আলী কিংবা আন্দোলনের মুখ অনেকে আন্দোলনের মুখ আশফাকুল্লাহ নায়ার, এদের বাড়িতে পুলিশ লেলিয়ে দেওয়া হয়েছে। পুলিশ এদের বাড়িতে গিয়ে গভীর রাতে এদের বাড়ির লোককে হ্যারাস করেছে। অর্থাৎ প্রশাসন, পুলিশ প্রথম দিন থেকে এই ইনভেস্টিগেশনটাকে লিমিটেড করতে চাইছে, করেছে, তথ্য প্রমাণ প্রকাশ্যে লোপাট করেছে। দুর্ভাগ্য কি জানেন, যাদের উপরে দায়িত্বটা ছিল এই মেয়েটার ন্যায় দেওয়ার, রাজ্য তো দেবে না, সেই সিবিআইও কিন্তু তার কর্তব্য থেকে পিছপা হয়েছেন। সিবিআই পারেনি বা পারার চেষ্টা করেনি। ফলত আজকে যা পরিস্থিতি, তাতে আমাদের কিন্তু এই আন্দোলন আরো ভয়ানক তীব্র থেকে তীব্রতর না করতে পারলে সিবিআই বা রাজ্য প্রশাসনের মেশিনারি যারা এই হত্যার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত, তাদের বাঁচানো, তাদেরকে শাস্তি দেওয়া যাবে না। সর্বোপরি এই মেয়েটির ন্যায় বিচার পাওয়া যাবে না যদি দুর্বার আন্দোলন না গড়ে তোলা যায়। ঝন্টু বাবু, এই যে আমরা দেখেছি যে নির্যাতিতার মা বাবা নবান্ন অভিযানে গিয়েছে তার মেয়ের বিচার চাইতে, সেখানে পুলিশ তার শাখা ভেঙে দিয়েছে, মাথায় চোট লেগেছে, আমরা রীতিমতো ট্রাইব টিভি বাংলার পর্দায় দেখিয়েছি, এবং রীতিমতো তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে। এটাই কি তাদের কাম্য ছিল? আপনার কি মনে হয়? এই রাজ্যে পুলিশের ইনস্টিটিউশনাল অ্যাকাউন্টেবিলিটি নেই। এই রাজ্যের পুলিশ যখন এই রাজ্যের পুলিশ রাজ্য প্রশাসনের তৃণমূলের গৃহপালিত প্রাণীর হিসাবে ট্রিট করা হয়। এ রাজ্যের পুলিশ অমেরুদণ্ডকানী, ফলত তার ইনস্টিটিউশনাল অ্যাকাউন্টেবিলিটি তাই হবে। তৃণমূলের যারা চুরি করছে, ধর্ষণ করছে, অপশাসন জারি করছে, মারছে, এই যে আপনি দিনহাটাতে একটি অন্তঃসত্ত্বা মহিলাকে মেরে তাকে করে তো ডেলিভারি করতে বাধ্য করা হলো, পুলিশ আজ অব্দি কাউকে অ্যারেস্ট করেছে? খুঁজে পেয়েছেন? অথচ খেয়াল করে দেখুন, আজকে যেই বাবা মা তার একমাত্র সন্তানকে হারালো, তার উপরে বর্বরচিত আক্রমণ। আমার মনে পড়ে ইভা থাপার কথা, পুলিশ অফিসার, যিনি আন্দোলনকারী অনামিকাকে কামড়ে দিয়েছিল। আমরা বলতাম, টিভিতে প্রোগ্রাম করেছিলাম, বাইক হ্যাকিং পুলিশ, কামড়ে দেওয়া পুলিশ। এই পুলিশ ভারতের জাতীয় পতাকাকে ছিঁড়ে ফেলে আন্দোলনকারী নিরপরাধ বেকার চাকরি চুরি হয়ে যাওয়া ছেলে মেয়েদের উপরে হামলে পড়ে, আবার অনুব্রতদের বাঁচিয়ে রাখে। যে অনুব্রতরা তাদের মা, মাসি, বোন সব একাকার করে দেয়, তাদেরকে বাঁচায়, শেল্টার দেয়। তাহলে বুঝুন, এই আক্ষরিক অর্থে আমি আপনাকে বলি, এই মেয়েটির গণধর্ষণ এবং খুনের সাথে যুক্তদের বাঁচানোর মূল কারিগরই তো হচ্ছে পুলিশ। আপনি দেখুন, গণধর্ষণের প্রথম অভিযুক্তকে এই সঞ্জয় রায়, পুলিশ সিভিক ভলেন্টিয়ার। আচ্ছা, তালা থানার ওসি মুয়েন কালপ্রিট হয়ে তথ্য প্রমাণ লোপাট করেছে কে? পুলিশ। আচ্ছা, সেন্ট্রাল ডিসি দাঁড়িয়ে থেকে ছবি ক্রপ করে বিরূপাক্ষদের অভিক বিরূপাক্ষ এবং অভিককে বাঁচালো এবং বলল এরা নাকি পুলিশের বিরূপাক্ষ বিশ্বাস এবং আপনার অভিককে বাঁচালো, এবং প্রশ্ন করা হলো যে এরা কারা, লাল জামা পরা কে ছবিতে, বলল তাদের ফরেন্সিক এক্সপার্ট জয়নাল আবেদিন। পরে জানা গেল জয়নাল আবেদিন নয়, ওটা হচ্ছে বিরূপাক্ষ। তৃণমূলের ডাক্তার নেতারা ওখানে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছে। এই পুলিশ ফ্রম দ্য বিগিনিং ডে দুর্বিনীত গোয়েলের নেতৃত্বে, আজকে যেটা মনোজ বর্মার নেতৃত্বে শাসকের ভাষায় কথা বলছে, ফলে আজকে এই কাণ্ডটাই হবে। যার মেয়ে ধর্ষিতা হয়ে খুন হলো তিনি মার খেলেন, আর যারা ধর্ষণের প্রাইম সাসপেক্ট তাদেরকে আড়াল করলো পুলিশ দাঁড়িয়ে থেকে। ঠিক যেমন কসবা কাণ্ডে ধর্ষণ যে করলো তার নাম দেওয়া হলো কে,
যাতে তাদেরকে বাঁচানো যায় শাসক দলের হয়ে কাজ করার কতটা তাগিদ। অর্থাৎ এই পুলিশ পলিসি ল্যাব ভুগছে এবং এদের মাথায় বসে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, এর ওনার নিজের অ্যাকাউন্টেবিলিটিও এখানে চ্যালেঞ্জ হয়ে গেছে। এই জায়গায় আমি তাই বলছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এই পদে থাকার আর কোনো সাংবিধানিক যোগ্যতা নেই। ইমিডিয়েট তাকে সরতে হবে। এ রাজ্যে ধর্ষিতা হয়ে খুন হওয়ার পরে পুলিশ ধর্ষিতার বাবা মাকে লাঠিচার্জ করে, সে রাজ্যে আপনি অন্তত এইটুক বলতে পারেন এখানে ল অ্যান্ড অর্ডার কিছু নেই। শিক্ষাপুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে, কথাই তো আছে। মমতা ব্যানার্জির এই শিক্ষাপুরের রাজ্যে আইন কানুন রাজ্যে সর্বনেশে রূপ নিয়েছে। সাধারণ মানুষের যে এই আইন কানুন সাধারণ মানুষকে যেমন রক্ষা করে না, এই আইন কানুন শিষ্টের দমন করে, দুষ্টের পালন করে। ফলে এই সরকার আর নৈতিক দায়, এই সরকারের কোনো নৈতিক কর্তব্য নেই, এই সরকারের কোনো নৈতিক অধিকার নেই এই পদে বসে থাকার। ইমিডিয়েট এই সরকারকে চলে যেতে হবে এবং এই ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত কালীঘাট, নবান্ন, সিজিও কমপ্লেক্স ঘেরাও নাগরিক সমাজের তরফ থেকে চলবে। আপনার কাছে একটা প্রশ্ন রাখবো যে এই যে আমরা জানি রাজ্যে পুলিশের কাছে ভরসা, যে কোনো এক ঘটনা ঘটলে সেই উর্দিধারী পুলিশের কাছে গিয়ে আমরা অভিযোগ করি, সেই পুলিশ কি ওয়াকিবহল না? বারংবার আরজিকর ঘটনা কি ঘটেই যাবে আমাদের রাজ্যে, কি বলবেন? দেখুন, পুলিশ হচ্ছে, আমি আবারও বললাম, তৃণমূলের একদম ক্যাডার, গৃহপালিত প্রাণী। এই পুলিশই তো এফআইআর এ লিখেছিল এই ঘটনাটা, এফআইআর এ আননোন মিসক্রিয়েন্ট কমিটেড ওয়াইল্ডফুল রেপ অ্যান্ড মার্ডার, ইচ্ছাকৃত ধর্ষণ ও খুন, এটার অর্থ। অর্থাৎ মেয়েটার ইচ্ছে ছিল তাই ধর্ষণ করা হয়েছে এবং খুন করা হয়েছে। এই পুলিশ লিখেছিল এফআইআর এ। কার নেতৃত্বে? ইন্দিরা মুখোপাধ্যায়, সেন্ট্রাল ডিসি। দুর্মিনিত গোয়েল, লালবাজারের পুলিশ সুপার, সিপি, ক্যালকাটা পুলিশ সিপি লিখেছিল। এই পুলিশের থেকে আপনি আর কিছু আশা করতে পারেন? হ্যাঁ, একটা সময় রাজ্যে স্লোগান ছিল নকশাল পিরিয়ডে, কংগ্রেস পিরিয়ডে, নকশালদের উত্তাল আন্দোলন, পুলিশ নির্যাতন করছে। রোগ হয়েছিল পুলিশ তুমি যতই মারো মাইনে তোমার 112। আজ স্লোগান উঠেছে পুলিশ তোমারও তো মেয়ে আছে, তোমারও তো মেয়ে হচ্ছে বড়। ঠিক আছে, এই যে পুলিশ আজকে ক্রিয়নক দাস, এর থেকে প্রমাণ হয়ে যায় রাজ্যের ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই। সাংবিধানিক একটা ক্রাইসিস শুরু হয়েছে। এই ক্রাইসিস থেকে রাজ্যকে একমাত্র বাঁচাতে পারে মানুষের আন্দোলন। পুলিশ প্রশাসন তৃণমূল একটা ডেডলি রিলেশন তৈরি করেছে, মারণাত্মক রিলেশন তৈরি করেছে। ফলে আজকে একটা এমন ব্যবস্থা এ রাজ্যে চালু হয়েছে, যে ব্যবস্থায় পুলিশই হচ্ছে রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা নিয়েছে। ধর্ষণ করলো পুলিশ, ধর্ষণকারী সে বাঁচানোর জন্য এভিডেন্স ট্যাম্পার করলো পুলিশ। আজকে ধর্ষণকারীদের বাঁচাতে আন্দোলনকারী ভূত ধর্ষিতার বাবা মার উপর লাঠিচার্জ করলো পুলিশ। তারপরে মনে হয় প্রশ্ন রাখবো যে এই ঘটনায় সিবিআই তদন্তের উপর আপনি কি বলবেন, বা সিবিআইয়ের ভূমিকা নিয়ে আপনি কি বলবেন? সিবিআই ভূমিকা আন্ডার স্ক্যানার। সিবিআই পলিটিক্যালি আনঅ্যাভয়েডেবল পলিটিক্যাল কম্পালশন থেকে সিবিআই পুরো তদন্তটাকে ঘেটে দিয়েছে। এটা খুব দুর্ভাগ্যজনক। ওয়ান অফ দ্য এক্সট্রিম অর্গানাইজেশন ভারতবর্ষের সিবিআই, তারা আজকে এই ধর্ষণ এবং খুনের ঘটনাটা যেভাবে মানে তদন্ত করেছে এবং প্রধান অভিযুক্ত যারা, তাদেরকে যে কায়দায় ছেড়ে রেখেছে, আমি আবারও বলছি, পুলিশ নবান্ন সাথে সাথে কালীঘাটের সাথে অতি অবশ্যই আন্দোলনকারীদের সিজিও কমপ্লেক্স অনির্দিষ্টকালের জন্য ঘেরাও করে রাখা প্রয়োজন। কারণ সিবিআই ছিল আমাদের শেষ ভরসার জায়গা। এই সিবিআই আজকে কিন্তু পুরোপুরি ব্যর্থ। সিবিআই এর এই ব্যর্থতা কি কোনো পলিটিক্যাল কম্পালশনের অংশ, নাকি সিবিআই এর কাছে কোনো ডেটা ছিল না, নাকি অন্য কোনো রসায়ন কাজ করছে? এটা তলিয়ে দেখা উচিত। কারণ সিবিআই তো বলাই হয়
মাননীয় সুপ্রিম কোর্ট তো বলেই ছিল সিবিআই তো তোতা পাখি রাজনীতিবিদদের, সেই তোতা পাখিটা কার কথাতে এই সুরে গাইছে যে একটা নির্যাতিতার তদন্তে সামান্য এক চুলো তারা এগোয়নি। ঠিক আছে, সীমা আহুজার ভূমিকা কি? সিবিআই একাধিক হাইকোর্টে শুনানিতে ধর্ষণার শিকার এই মামলায় হাইকোর্ট সুপ্রিম কোর্টে সেগুলো আন্ডার স্ক্যানারে নিয়ে নতুন করে যদি তদন্ত না করা যায়, বিচার বিভাগীয় তদন্ত, আমরা এই জন্য বারবার প্রশ্ন করেছি, বিচার বিভাগীয় তদন্ত হোক, ঘটনা পুনর্নির্মাণ করা হোক, নতুন করে তদন্ত হোক। এই ঘরটার মধ্যে মেয়েটির সাথে এত বর্বরচিত ঘটনা ঘটেছে সেটা এবং সারাউন্ডিংস প্রত্যেকটা পার্টে আবার পুনরায় তদন্ত শুরু করুক। সন্দীপ ঘোষ এবং সঞ্জয় রায়কে মুখোমুখি বসিয়ে লাই ডিটেক্টরে তালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে নিয়ে একটা তদন্তের প্রক্রিয়া বৃত্তটা সম্পন্ন দ্রুত না করলে আমি বলছি এটা ন্যায় পাওয়া যাবে না। কারণ জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড কথাই তো আছে। বিচার প্রক্রিয়া দেরিতে হলে সেই বিচারটা অবিচারের নামান্তর হয়ে দাঁড়ায়। এটা দ্রুত করা উচিত, দ্রুত করা উচিত, দ্রুত করা উচিত। ঝন্টুবাবু, আপনার কাছে একটা প্রশ্ন রাখবো যে এই যে নির্যাতিতার বাবা মা হাইকোর্টে গিয়েছিল, সেখানে সীমা আহুজা এবং বিনীত গোয়েল এদের দুজনের ক্লাসমেটের একটা সম্পর্ক, এই ব্যাপারে কি তদন্ত এতটা পিছিয়ে ছিল? আমি এটা নিয়ে তো আমার বলার জায়গা নেই, কারণ আমি ওরা অভিযোগ করেছে, অভিযোগের সারবত্তা আছে বলেই করেছে এবং হাইকোর্ট তো কোনো এই নিয়ে কোনো উচ্চবাচ্য করেনি, অর্থাৎ মেনে নিয়েছে। ভেতরে কি রসায়ন, আমি ওই জন্যই শুরুটা করেছিলাম, আনঅ্যাভয়েডেবল পলিটিক্যাল কম্পালশন, অনিবার্য রাজনৈতিক না ব্যক্তিগত কোন কম্পালশন বা বাধ্যবাধকতা থেকে এই তদন্তটা পুরোপুরি সিজ হয়ে গেল। আমি আপনাকে পরিষ্কার বলছি, পুরো ঘটনাটায় স্বাস্থ্য সচিব, যার পদত্যাগ এখনো পর্যন্ত মমতা ব্যানার্জি তাকে পদত্যাগ করায়নি, স্বাস্থ্য সচিব যার ভূমিকা ছিল ভয়ানক, যে সঞ্জয় রায় থেকে শুরু করে কারো বিরুদ্ধে মুখটা খোলেনি, শুধু তাই নয়, স্বাস্থ্য সচিব এই পদটাই দুর্নীতিগ্রস্ত একটা পদ হয়ে দাঁড়িয়ে আছে। শুধু তাই নয়, এই মানে বিনীত গোয়েল, এই বিনীত গোয়েলের হাত ধরে কামদুনির গণধর্ষণের মূল অভিযোগটা ছাড়া পেয়েছিল। আমি যে ওটা বললাম যে ভারতবর্ষের ইতিহাসে কত ভয়ানক ঘটনা, ফাঁসির আসামি ধর্ষণের দায়ে ফাঁসি হয়ে গেছে, একটা মেয়েকে, নাবালিকা মেয়েকে, কলেজ পড়ুয়াকে রেপ করে পা দুটো ছিঁড়ে ফেলেছিল কামদুনিতে। ভারত পৃথিবীর ইতিহাসে এত লোমহর্ষক ভয়ানক ধর্ষণের ঘটনা একটাও ঘটেনি। তার ফাঁসির আসামিকে এই দুর্বৃত্ত গোয়েল তখন ছিল সিআই গোয়েন্দা বিভাগে, তিনি উপযুক্ত তথ্য দেননি। 92 পাতার রায়ের 84তম পাতাটা ভালো করে দেখলে চমকে যাবে, পুলিশ বিষয়টাকে লঘু করে দেখিয়েছে উচ্চ আদালতে, তাই ছাড়া পেয়ে গেছে প্রমাণের অভাবে মূল আসামিরা, ফাঁসির আসামিও সসম্মানে ছাড়া পেয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে বিনীত গোয়েলের ভূমিকাটা কিন্তু সাংঘাতিক। বিনীত গোয়েলকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রাইস পোস্টিং দিয়ে অন্য পোস্টে নিয়ে গেছিল এবং আপনি খেয়াল করে দেখবেন সেই সময় আন্দোলনের চাপে তাকে সিটির পদ থেকে সরালেও মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে বলেছিল আমি ওকে ওর পছন্দের ডিপার্টমেন্ট দিলাম, অর্থাৎ তার প্রমোশন দিলাম। একইভাবে এই হত্যার পরে সন্দীপ ঘোষকে প্রাইস পোস্টিং দিয়েছিল মমতা ব্যানার্জি। এই জায়গায় দাঁড়িয়ে এন্টায়ার প্রশাসন, পুলিশ এবং এই বিনীত গোয়েল এবং সীমা আহুজা যাদের বন্ধুত্বের গুঞ্জনটা উঠছে, এদের প্রত্যেক এই পুরো প্রক্রিয়ায় সম্পূর্ণ ডিঅ্যাটাচ করে নতুন করে সিবিআই নতুন অফিসার দ্বারা বিচার ব্যবস্থার তত্ত্বাবধানে যদি তদন্ত না করা যায়, আমি বলছি আরজি করের আমার বোনটির মানে ন্যায় পাবে না কিন্তু। আর যত ডিলে হবে ন্যায়ের আশা তত কমতে থাকবে, কারণ এক্ষেত্রে প্রশাসন, রাজ্য সরকার পুরো ব্যবস্থাটাকে ধামাচাপা দিতে এখনো সক্রিয়। এই জন্য রাজ্যের শাসক দলের নেতারা দেখবে কি মানে কটূক্তি করে যাচ্ছে এই মানে অসহায় বাবা মার উপরে। তারা বিজেপি জয়েন করেছে, তারা বিরোধী হিসেবে দাঁড়াবে, তারা মেয়ের নাম করে মেয়েকে বিক্রি করে দিয়েছে, এইসব বিভিন্ন অভিযোগগুলো তারা করছে, ভিত্তিহীন অভিযোগগুলো। এর থেকে কিন্তু বিরত করতেই হবে।
ঝন্টুবাবু আপনার কাছে আরেকটা প্রশ্ন রাখবো, এই যে আমরা দেখেছি যে সঞ্জয় রায় যে হচ্ছে সিভিক ভলেন্টিয়ার, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, এবং শুধু এই সিভিক ভলেন্টিয়ারই কেন, তার কি একার পক্ষে সম্ভব ছিল এত বড় একটা ঘটনা ঘটানো? আমি প্রথমেই বলি, সিভিক ভলেন্টিয়ারের নাম বিনীত গোয়েল প্রেস কনফারেন্সে নামটা নেয়। হুম সিভিক ভলেন্টিয়ার আজ না হোক কাল এইভাবে চললে ছাড়া পেয়ে যাবে। সিভিক ভলেন্টিয়ার কিন্তু অ্যাপিল করেছে, সেই অ্যাপিলটা হাইকোর্টে গৃহীত হয়েছে যে যার তিনি ধর্ষণ করেছেন এমন সরাসরি প্রমাণ সিবিআই দিতে পারেনি। এবং আমি বলছি সত্যি তো, ও এই প্রমাণ এইটা চ্যালেঞ্জ করেছে, হাইকোর্ট সাতবত্তা বুঝে নিয়ে ওর মামলাটা গ্রহণ করেছে, এবং আজ না হয় কাল অকাট্য প্রমাণ না দিতে পারলে সসম্মানে আপনার আমার সামনে কামদুনির গণধর্ষণের অপরাধীদের মতন সঞ্জয়ও বেরিয়ে যাবে। আমি নিজে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, বা অপরাধ বিজ্ঞানের যেটুকটুক ছোটখাটো পড়াশোনার আমার অভিজ্ঞতা আছে, এমনকি একাধিক সময় এই বিশ্লেষণ করতে গিয়ে আমি যেটুক দেখেছি, একটি 30 বছরের সমস্ত মেয়েকে ওই ভয়ানক কায়দায় ধর্ষণ এবং থেতলে খুন, চোখ ফেটে রক্ত বেরোচ্ছে, এটা একা সঞ্জয় রায় ওই রকম একটা মদ্যপ মানে রোগা পাতলা একটা মানুষ পারে না। ফিজিক্সের জেনারেল রুল অন্তত তা বলে না। ফলে এই কনস্পিরেসির সাথে অনেকে যুক্ত, এবং দেখবেন তদন্ত সঠিক সময় সঠিকভাবে হলে হয়তো এটা দিনের আলোয় বেরিয়ে আসতো। ওই সেমিনার হল যেটাকে বলা হচ্ছে, যেটাকে তৃণমূলের নেতারা ভাঙার জন্য লোক লেলিয়ে দিয়েছিল অতীন ঘোষের বাহিনী, যা প্রমাণ সেই সময় উঠে এসেছে 14ই অগস্ট রাতে, যে কায়দায় আরজিতে ভাঙচুর হয়েছিল, এবং ভাঙচুরকারীরা বলছে যে ইয়েতে যেতে সেমিনার রুমে, যে সেমিনার রুমের অবস্থানটা তারা ভালো করে বুঝতে পারেনি। এই জায়গায় দাঁড়িয়ে শাসক দল তো প্রথম দিন থেকেই চাইছিল যে তথ্য না উঠুক, এবং সঞ্জয় রায় যে তা মূল অভিযুক্ত নয়, তাকে যে কিপকোট করা হয়েছে, বলির পাঠা করা হয়েছে, সেটা তো প্রমাণিত। এবং এর পিছনে আরো বড় সাংঘাতিক মাথা আছে, সেটাও কিন্তু আলোয় ফুটে বেরোচ্ছিল। কিন্তু দুর্ভাগ্য আমাদের ব্যবস্থা যে আমরা এটাকে দিনের আলোয় এখনো আনতে পারিনি, আদৌ আনতে পারবো কিনা সেটা নিয়েও যথেষ্ট সন্দিহান। তবে আমাদের আন্দোলন চলবে যতদিন না অভয়া, তিলোত্তমা, কাদম্বরী, যাই নামে ডাকুন না কেন, ন্যায় পায়, ততদিন লড়াই থাকবে, লড়াই চলবে। ধন্যবাদ ঝন্টুবাবু আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য, এবং